8 বছর বয়সে নিজের বাবার মাথা কেটে ফেলে, এক কুড়াল দিয়ে 24 জনের মাথা নামিয়ে দেয়, এক লাফে 15 ফিটেরও উঁচু জেলের দেওয়াল টপকে পালিয়ে চলে যায়, এমনকি প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে তাকে হুমকি দিয়ে আসে। বলছিলাম রাভি তেজার টাইগার নাগেশ্বর রাও মুভির কথা। তোমরা সকলেই জানো এই নায়কের মুভিগুলা কেমন অস্থির লেভেলের হয়ে থাকে। টপ নচ অ্যাকশন আর কাহিনীগুলো তোমার মাথায় ঘুরিয়ে দেবে। অনেকেই হয়তো মুভিটা দেখে ফেলেছো, তবে আমি এমন ভাবে এক্সপ্লেন করেছি যেটা দেখার পরে তুমি পলকে পলকে থমকে যেতে থাকবে। আজকের মুভির নায়ক মানুষের মাথা কেটে ফেলেছে 24টা, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক টার্গেট মাত্র 24,000। আমি জানি তোমাদের কাছে এটা কোনো ব্যাপারই না, তো চলো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের এক্সপ্লেন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে প্রাইম মিনিস্টারের সিকিউরিটির জন্য দিল্লিতে একটি ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে। এখানে তোমাদেরকে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেই। টুপি পরা এই লোকের নাম হচ্ছে বিশ্বনাথ শাস্ত্রী, যে হচ্ছে ডিএসপি অফ ক্রাইম ব্রাঞ্চ। এই লোকের নাম হচ্ছে অলস গুপ্তা, ভিআইপি সিকিউরিটি দিল্লি। আর এই লোকের নাম বিক্রম চৌধুরী, চিফ সিকিউরিটি অফ প্রাইম মিনিস্টার। আর সর্বশেষ এই লোকের নাম হচ্ছে রাঘবেন্দ্র রাজ, চিফ অফ ইন্টেলিজেন্সি ব্যুরো। কেউ বুঝতে পারছিল না যে তাদেরকে এত রাতে কেন ডাকা হয়েছে। রাজপুত বলতে থাকে, মিনিস্টার বিশ্বনাথ শাস্ত্রী, আপনি তো 1979 সাল থেকে এ পর্যন্ত ডিএসপি অফ ক্রাইম ব্রাঞ্চ কুন্তরে রয়েছেন, মানে টাইগার নাগেশ্বর রাওয়ের এলাকা। এই কথা শুনে তার পুরানো কিছু গল্প মনে পড়ে যায়। কিন্তু টাইগার নাগেশ্বর রাওয়ের সাথে পিএম এর সিকিউরিটির কি সম্পর্ক রয়েছে? রাজপুত জিজ্ঞেস করলে বিশ্বনাথ শাস্ত্রী তখন বলতে শুরু করে, স্যার, নাগেশ্বর রাও যদি একজন নেতা হতো তবে প্রতিবারই সে ভোটে জিতত। খেলাধুলায় যদি থাকতো তাহলে প্রত্যেকটা মেডেল ইন্ডিয়ায় জিততো। আর আর্মিতে যদি থাকতো তাহলে ইন্ডিয়ার দিকে কেউ তাকাতে সাহস পেত না। তবে দুঃখের ব্যাপার হচ্ছে সে ক্রাইমের দুনিয়া বেছে নিয়েছে। রাঘবেন্দু তখন বলে, আমি আমার সার্ভিস লাইফে অনেক বেশি চোর ডাকাত দেখেছি। মঙ্গল সিং, অস্কার সিং, এদের থেকেও কি সে বেশি ভয়ঙ্কর ডাকাত? বিশ্বনাথ তখন উত্তর দেয়, চোর লুকিয়ে চুরি করে আর ডাকাত হঠাৎ আক্রমণ করে ডাকাতি করে। কিন্তু মাইকে ঘোষণা দিয়ে আর সতর্ক করে টাইগার নাগেশ্বর রাও আসে। টাইগার নাগেশ্বর রাওকে যে দেখেছে সে হয় মারা গিয়েছে নয়তো আত্মহত্যা করেছে। ইনফ্যাক্ট আমি ওই পর্যন্ত তাকে কোনোদিন সামনাসামনি দেখিনি। আসলে কে এই টাইগার নাগেশ্বর রাও? এখান থেকে সিন কয়েক বছর আগে চলে আসে, যখন সে সিরালা পুলিশ স্টেশনে ডিউটিরত ছিল। তখন একদিন তার কাছে হঠাৎই এক কল আসে। ফোনের অপর পাশ থেকে তাকে বলা হয়, হরিণ শিকার করা বাঘকে দেখেছিস, কিন্তু বাঘকে শিকার করা বাঘ দেখেছিস? কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোন। কাকিনাডা থেকে মাদ্রাজ যাওয়ার পথের ট্রেন নাম্বার 704 রাস্তাতেই লুট হতে চলেছে। আর এই লুট করতে চলেছে টাইগার নাগেশ্বর রাও। হুমকি পাওয়ার সাথে সাথেই প্রত্যেকটা স্টেশনে পুলিশ পাঠিয়ে দেয় আর ট্রেনের মধ্যে রেল পুলিশ মোতায়েন করে দেয়। এখন ট্রেন লুট করার জন্য একটাই রাস্তা রয়েছে, আর সেটা হচ্ছে 2300 মিটার লম্বা গাদারির ব্রিজ, যেটা পার করতে ট্রেনের মাত্র 4.5 মিনিট সময় প্রয়োজন। যে পরিমাণ মাল ট্রেনের মধ্যে রয়েছে সেটা লোড করতে 5 ঘন্টা সময়ের প্রয়োজন হয়েছে। সেখানে কিভাবে মাত্র 4 মিনিটে সে এই ট্রেন লুট করবে? তাহলে চলো তোমরাও দেখে নাও যে কিভাবে ট্রেন লুট হয়। দূরে থাকতেই ডাকাতরা সব দলবল নিয়ে রেডি হয়, আর তাদের সর্দার হচ্ছে টাইগার নাগেশ্বর রাও। ট্রেনের দরজা বন্ধ থাকায় তখন ট্রেনের নিচ থেকে এভাবেই তারা সব ওপরের দিকে উঠে যেতে থাকে, আর টাইগার পাশে থেকে দড়ি দিয়ে ট্রেনের গায়ে পেঁচিয়ে দেয়। আর এভাবে সে ট্রেনের গায়ে উঠে যায়। ট্রেনের গায়ে উঠে যাওয়ার পরে এবার তাদের চ্যালেঞ্জ ছিল কিভাবে ট্রেনের বগির ভেতরে ঢুকবে, কারণ তার ভেতরে রয়েছে অস্ত্রধারী পুলিশ এবং ট্রেনের দরজা সম্পূর্ণ লক ছিল। আর এই কাজটা করে দেখায় আমাদের নাগেশ্বর রাও। পুলিশকে বোকা বানিয়ে সে পেছনের দরজা দিয়ে ঢুকে যায় ট্রেনের মধ্যে। এরপর বস্তায় হুক বেঁধে ডাইরেক্ট সেগুলো নিচে ছুড়ে দেয় নৌকার ওপরে। আর এভাবেই 5 ঘন্টার কাজ মাত্র 3 মিনিটেই তারা শেষ করে ফেলে। কিন্তু হঠাৎ দুজন পুলিশের জ্ঞান ফিরে আসে আর তারা টাইগারকে পেছন থেকে ধরে ফেলে। কিন্তু পরের স্টেশনে দেখা যায় যে টাইগার আরো এক বস্তা মাল নিয়ে সেই ট্রেন থেকে কঠিন এক ভাব নিয়ে নেমে আসে। যাই হোক, এখান থেকে সিন বর্তমানে চলে আসে আর একজন অফিসার নাগেশ্বর রাওয়ের সকল ফাইলগুলো নিয়ে আসে। এটা দেখে রাজপুত তখন বলতে থাকে, 25 বছরে একটা মানুষের এত অপকর্মের ফাইল জমা হয়েছে। তখন পেছন থেকে বিশ্বজিৎ বলে, স্যার, ও ছোটবেলা থেকেই ক্রাইমের দুনিয়াতে রয়েছে। এই টাইগার এতই ভয়ানক যেটা জানলে তোমার কলিজার পানি শুকিয়ে যাবে। মাত্র 8 বছর বয়স থেকেই সে ক্রাইম শুরু করে, আর 8 বছর বয়সেই প্রথমেই সে তার বাপের মাথা কেটে নামিয়ে দিয়েছিল। ভাবতে পারো কি সাংঘাতিক একটা ছেলে। আচ্ছা চলো এবার এই ঘটনাটা তোমাদেরকে বলি। ঘটনাটি ছিল 1956 সালের। এই লোকের নাম হচ্ছে ইয়ালামুন্দা। স্টেট ফোরামে যত ক্রাইম হয় তার সবকিছুই এর ইশারায় চলে, আর প্রত্যেক
প্রত্যেকটা ক্রাইমে তার একটা আলাদা ভাগ রয়েছে। আর সে এতটাই ভয়ঙ্কর একজন মানুষ যে তার কথা না মেনে কেউ যদি কোথাও চুরি করতেও যায় তাহলেও তাকে নৃশংসভাবে মরতে হয়। এই যে লোকটাকে দেখছো, এই লোকটা একজনের বাড়িতে চুরি করেছে, কিন্তু সে কোনো প্রকার তাকে ভাগ দেয়নি, যার কারণে তাকে এখানে নির্মমভাবে মরতে হচ্ছে। তার মতে হাল চাষের গরু ক্ষেতের উপরে কোনো অধিকার নাই। এটা হলো টাইগারের বাবা, আর সাথে পিচ্চি ছেলেটাই হচ্ছে টাইগার। বিদেশ থেকে একজন লোক অনেকগুলো টাকা কামিয়ে গ্রামে এসেছে, আর সেই টাকা চুরি করার জন্যই তাদেরকে ডেকে আনা হয়েছে। যদি তারা এটা চুরি করতে পারে তবে টাইগারের বাপকে 30 টাকা ভাগ দেওয়া হবে, যেটা আমাদের টাইগার কোনোভাবেই হজম করতে পারে না। সেই রাতে তারা 3 বাপ বেটা মিলে চলে যায় চুরি করার জন্য। দেওয়াল খুঁড়ে তারা দুজনেই চলে যায় ভেতরে, আর একজন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, আর সেই ছেলেটাই হচ্ছে টাইগার। সবকিছু ঠিকঠাক চুরি করে বেরিয়ে আসছিল, তখনই টাইগারের বাবার পা কেউ যেন ভেতর থেকে টেনে ধরে, মানে বাড়ির লোক টের পেয়ে গিয়েছে। এদিকে তারা দুই ভাই বাইরে থেকে তার বাপকে হাত ধরে টানাটানি করতে থাকে, আর অপর দিক থেকে বাড়ির লোকেরা টানতে থাকে। টাইগারের বাবা বুঝতে পারে যে এখান থেকে সে আর কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না, তাই সে চুরির সকল মাল তার ছেলেদের কাছে দিয়ে দেয়, আর তাদেরকে বলে এই টাকাগুলো ইয়ালা মুন্ডাকে দিবি, সে তোদেরকে 30 টাকা ভাগ দেবে, তোরা এখান থেকে পালিয়ে যা, তা না হলে আমাকে ধরে ফেললে ওরা তোদেরকেও চিনে ফেলবে। টাইগার তখন বলতে থাকে যে কোনোদিনও না বাবা, আমি কষ্ট করে চুরি করেছি, আমি কিছুতেই আমার এই কষ্টের ভাগ কাউকে দেব না, আর তোমাকে ধরে ফেললেও পুলিশ আমাদের কাছে পৌঁছাতে পারবে না, কারণ ওরা তোমার বডি দেখেছে, মাথা তো দেখেনি, আর যদি তারা তোমার লাশের সাথে মাথায় না খুঁজে পায় তবে আমাকে চিনবে কি করে। এই বলে তার হাতে থাকা এক কাটারি দিয়ে এক কূপ মেরে তার নিজের বাপের মাথায় আলাদা করে দেয়, আর সেই মাথা নিয়ে তারা দুই ভাই সেখান থেকে চলে আসে। কি অবাক হয়ে গেছো তাই না? এই টাইগারের আরো ভয়াবহ রূপ সামনে আসতে চলেছে। যে বয়সে বাপের হাতে আদর খাওয়ার কথা ছিল সেই বয়সে তার বাপের মাথায় নামিয়ে দিল। তবে এই টাইগার নাগেশ্বর রাওকে বুঝতে হলে স্টেট ফার্ম সম্পর্কে জানতে হবে। স্টেট ফার্ম এমন একটা জায়গা যেখানে সবার পেশা হচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুন করা। এই মাইস্টেরিয়াস লোকের নাম হচ্ছে বিজলি পোষা, যে একটা ট্রেনিং সেন্টার চালায়। স্টেট ফার্মে যতগুলো গ্যাংস্টার মাফিয়া তৈরি হয়েছে সব এই লোকের ট্রেনিং প্রাপ্ত। সে সবাইকে এমন ভাবে ট্রেন করে যে তার কাছ থেকে ট্রেনিং নিলে তাদেরকে পুলিশ কেন, পুলিশের বাপেও ধরতে পারবে না। তার ট্রেনিং এর ছোট্ট একটা নমুনা হচ্ছে সে ছেলেদেরকে গাধার রক্ত খাইয়ে ঘোড়ার মতো দৌড়াতে বলে, কারণ গাধার রক্ত খেয়ে যদি কেউ দৌড়াতে দৌড়াতে থেমে যায় তাহলে তার শরীরের রক্তগুলো মাথায় উঠে যাবে আর সে স্ট্রোক করে মারা যাবে। একদিন সে তার ট্রেনিং এর মধ্যে সব বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসে, এরপরে 10 টাকার একটি নোট কলসির মধ্যে ফেলে দেয়, তারপর সবাইকে বলতে থাকে এই টাকা যে কলসির ভেতর থেকে উঠাতে পারবে সেই হচ্ছে এখানকার সব থেকে বুদ্ধিমান বাচ্চা। তবে সেই কলসির মধ্যে সে টাকার সাথে সাথে এক বিষাক্ত বিচ্ছু রেখেছিল। এখন যেই বাচ্চাই সেই কলসির মধ্যে হাত দিয়ে টাকা উঠাতে যায় বিচ্ছুর কামড়ে তারা মারা যেতে থাকে। এই কাহিনী টাইগার দূরে থেকে সবকিছুই দেখছিল। এরপর সে গিয়ে আসে আর ওই কলসির মধ্যে পানি ভরে দেয় আর টাকার নোটটি সেখান থেকে উঠিয়ে নেয়। তার এই বিচক্ষণতা দেখে ওস্তাদ পুরাই ফিদা হয়ে যায়। এরপর টাইগারের ট্রেনিং শুরু হয়। সে বিজলি প্রসাদের হাত ধরে পাপের দুনিয়ায় পা বাড়ায়। এরপর সিন চলে আসে 1971 সালে। এটা হচ্ছে সব থেকে সন্ত্রাসীদের বড় আড্ডাখানা। এই হচ্ছে ইয়ালা মুন্ডার, এই এলাকার এমএলএ। এলাকার যেসব সন্ত্রাসী কার্যকলাপ হয় তার 50%-এর অংশীদার সে। অর্থাৎ এই এলাকায় কেউ চুরি ডাকাতি করতে চায় তাহলে তাকে 50% ভাগ দিতে হবে। এই লোকটা হচ্ছে তার ডান হাত, আর এই লোক হচ্ছে তার ছোট ভাই কাশি। বড় ভাই হায়দ্রাবাদে রাজনীতি করে আর ছোট ভাই স্টেট ফোরামের কালো ধান্দা করে। আজ এখানে নিলাম হচ্ছে কোন এলাকায় কে চুরি করতে যাবে। শহরের বড় বড় সব জায়গাতে নিলাম হচ্ছে, আর সেই সময়ে সেখানে এন্ট্রি নেয় আমাদের হিরো টাইগার। সে তার ছোট ভাইকে জিজ্ঞেস করে যে সে এই টেন্ডার কিনবে কিনা, কিন্তু তার ছোট ভাই তখন বলতে থাকে যে টেন্ডার নেওয়ার জন্য এখানে তোমার একটা চেয়ার কিনতে হবে, মানে স্টেট ফোরামে চুরি করতে গেলে একটা জায়গা তাকে আগে থেকেই নিলামে কিনতে হবে, আর সেই নিলামে দাঁড়ানোর জন্য একটা চেয়ারের দরকার। কিন্তু এখানে মাত্র 4টা চেয়ার রয়েছে, আর এই 4টা চেয়ারই আগে থেকেই বিক্রি হয়ে গেছে, যার কারণে টাইগার এখানে নিলাম কেনার কোনো জায়গা করতে পারবে না। তখন এখানে এন্ট্রি নেয় কলকাতা থেকে আসা এক ব্যবসায়ী। এই লোক আসলে সোনার স্মাগলিং করে, কিন্তু গত সপ্তাহে তার সব মাল কোস্টগার্ডে ধরে ফেলেছে। সে ইয়ালা মুন্ডার কাছে এসেছে তার মালগুলো ছাড়ানোর জন্য, কিন্তু এখানে কারো দম নাই যে কোস্টগার্ডের হাত থেকে এই মালগুলো ছাড়াবে। ইয়ালা মুন্ডার তখন তাকে ডাইরেক্ট বলে দেয় কোস্টগার্ডের সাথে পাঙ্গা নিলে আমার ধান্দার 12টা বেজে যাবে। সেই সাথে তার ছোট ভাই কাশিও বলতে থাকে এই কাজ এখানে কেউ করতে পারবে না, বরং তুমি
এই রাজ্য থেকে ফিরে যাও। লোকটা তখন সবাইকে 40 টাকার অফার করে বসে। নাগেশ্বররাও তখন বলে, আমি তোমার সোনাকে তোমার কাছে এনে দেব, কিন্তু 50 টাকা আমাকে দিতে হবে, অর্থাৎ সেই সোনার অর্ধেক ভাগ তাকেই দিতে হবে। টাইগারের এই কথা শুনে কাশি বলতে থাকে, এই এলাকার কেউ এই কাজ করতে পারবে না, তুই এই কাজ কিভাবে করবি? এইসব বলে কাশি টাইগারকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। টাইগার তখন বলে, আমি যদি নিয়ে আসতে পারি তবে আমাকে এখানে একটা চেয়ার দেওয়া লাগবে। তার এই কথা শুনে কাশি বলতে থাকে, যদি তুই সেটা নিয়ে আসতে না পারিস তবে তুই আমার প্রসাব খাবি। টাইগার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় আর সে তখনই সোজা চলে যায় বন্দরে। সেখানে গিয়ে সে অনেকগুলো কন্টেনার দেখতে পায়, কিন্তু সে জানে না যে কোন কন্টেনারের মধ্যে সোনা রাখা রয়েছে, তাই সে পুরো পোর্টে আগুন লাগিয়ে দেয়। এরপর ফায়ার সার্ভিসের লোক সেজে সেখান থেকে সোনাগুলো সোজা নিয়ে চলে আসে কাশির দরবারে। এদিকে ইয়ালা মুন্ডার আর কাশি কলকাতা থেকে আসা সেই শেঠকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। ঠিক তখনই সেখানে সোনার বস্তা নিয়ে হাজির হয় নাগেশ্বর রাও। কথা মতো তার 50% অর্থাৎ সোনার অর্ধেক ভাগ নাগেশ্বর রাওকে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে থাকে যে বস, ছেলেটাকে আমাদের সাথে নিয়ে যায়। তখন ওই লোকটা বলতে থাকে যে এই ছেলেটা একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, এর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। ওকে যদি আমাদের সাথে নিয়ে যায় তাহলে আমাদের ধান্দা গুটিয়ে ফেলতে হবে। এটা বলে সে স্বর্ণের অর্ধেক ভাগ নিয়ে সেখান থেকে চলে যায়। বাজিতে হেরে যাওয়ার কারণে এবার কাশি একটা চেয়ার নিয়ে এসে টাইগারের পায়ের কাছে রাখে। এবার টাইগারের কাছে চলে আসে একটি ক্ষমতার চেয়ার। ক্ষমতা পাওয়ার সাথে সাথেই সে একের পর এক চেলা চামুন্ডা মার্কা দলবলকে শেষ করে দিতে থাকে। মাত্র কয়েক মাসের ব্যবধানে স্টেট ফোরামে টাইগারের উপরে কথা বলার মতো আর কেউ থাকে না। শহরে যত চুরি ডাকাতি হয় সব তারই ইশারায়, এমনকি বড় বড় ব্যবসায়ীদের ওপরে 20% পার্টনার সে। একদিন টাইগার তার ভাইকে কোর্ট থেকে জামিন করানোর জন্য কোর্টে যায়। সেখানে গিয়ে তার চোখ পড়ে একটা মেয়ের ওপরে, যাকে দেখে কিনা তার যৌন ক্ষুধা বেড়ে যায়। তখন টাইগারের এক চামচা এসে তাকে বলতে থাকে, সারা রাত খেয়েও আবার তোর খিদে পেয়ে গেল? তখন টাইগার বলতে থাকে, খাবার যদি এরকম সুস্বাদু হয় তাহলে তো দেখলেই খিদে পাবে। এই এলাকাটা ছিল আসলে যৌনপল্লী, আর এই পাড়াতেই পুলিশ আজকে রেড দিয়েছে, যার কারণে এদের জরিমানা হয়েছে 500 টাকা। এটা শুনে টাইগার সেই জরিমানা পরিশোধ করে দিতে চায়, কিন্তু তার বিনিময়ে একটি মেয়েকে তার সাথে পাট খেতে যেতে হবে। কিন্তু সেই মেয়েটি পতিতা হলেও টাইগারকে সে না করে দেয়। শুধু এতটুকুই নয়, এরপরে সেই মেয়েটি টাইগারের গালে চর বসিয়ে দেয়, যার কারণে টাইগার রেগে গিয়ে সেই মেয়েটির পেটে লাথি মেরে তাকে দূরে ফেলে দেয়। তখনই সেখানে যিশুর এন্ট্রি হয়, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টরের। এরপর যিশুর সাথে সেখানে ফাইট শুরু হয়ে যায় টাইগারের। মারামারির এক পর্যায়ে যিশুর চোখে হ্যান্ডকাপ দিয়ে আঘাত করলে যিশুর একটি চোখ নষ্ট হয়ে যায়। এরপর থেকে যিশুর টার্গেট কিভাবে সে টাইগারকে শেষ করবে, অর্থাৎ তাদের মধ্যে বিশাল আকৃতির শত্রুতার সৃষ্টি হয়। এই কাহিনীটা দেখে আমি অবাক হয়েছিলাম যে আমাদের টাইগার এত নিচু মানসিকতার কিভাবে হতে পারে। তবে এই ভুল তোমার একটু পরে ভেঙে যাবে। এরপর টাইগার আর তার ভাই মিলে একটা বড় দান মারার প্ল্যান করছিল। সেটা হচ্ছে মাদ্রাজ পোর্টে কোটি টাকার সোনার স্মাগলিং হয়, আর এই ধান্দা সামলায় বসন্ত রাও নামের একজন লোক, যার কিনা 300 লোকের একটি দল রয়েছে। সে এতটাই ভয়ঙ্কর যে একজন পুলিশ ইন্সপেক্টর তার বাড়িতে তদন্তে গিয়েছিল, আর সে তাকে মেরে 1000 টুকরো করে সমুদ্রের মাছদেরকে খাইয়ে দেয়। সেই পুলিশ অফিসারকে খোঁজার জন্য সেখানে আরো 2জন কনস্টেবল এসেছিল। এখানে আসতে না আসতেই তারা বুঝতে পারে যে সেই অফিসারকে টুকরো করে তারা মাছকে খাওয়াচ্ছে। এই সকল কিছু দেখে তাদের কলিজার পানি শুকিয়ে যায়, আর দ্রুত সেই জায়গা থেকে তারা পালিয়ে যায়। এটা শুনে টাইগার বলে, বড় দান মারতে গেলে তাদের বন্দুকের দরকার, তাই তারা বন্দুক ডাকাতি করার জন্য চলন্ত ট্রেনের মধ্যে ডাকাতি করতে আসে। সেখানে গিয়ে এই মুভির হিরোইনের গ্ল্যামার দেখে তার মনের মধ্যে প্রথমবারের মতো লাড্ডু ফুটতে শুরু করে। নতুন নতুন প্রেমে পড়লে মানুষ যেমন করে, টাইগার ঠিক তেমনটাই করছিল। আবেগে চলতি ট্রেনের মধ্যে সে গুলি চালিয়ে বসে। গুলির শব্দে সারা নামের সেই মেয়েটিও তার দিকে তাকায়। টাইগার তখন বলে, তুমি খুবই সুন্দরী, তোমাকে দেখে আমার মনের মধ্যে প্রেম জেগে উঠেছে। এখান থেকে কিছু দূরে গেলেই একটা মন্দির রয়েছে, চলো সেখানে গিয়ে আমরা বিয়ে করে নেই। সারা যথারীতি কিছুই বুঝতে পারে না, তাই সে বলে যে পাগল নাকি? টাইগার তখন বলে যে হ্যাঁ, আমি তোমাকে দেখে পাগল হয়ে গেছি। এবার সে নিজের পরিচয় দিতে শুরু করে। ইন্ট্রোটা
এরকম ছিল যে টাইগার নাগেশ্বর রাও স্টেট ফোরামের একজন নেতা। এখনকার ছেলেদের কাছে কয়েকটা ডিগ্রি থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে 150টিরও বেশি কেস ফাইল, অসংখ্য মার্ডার, চুরি, ছিনতাই, এইসব প্রুফ দেখতে চাইলে টেরেও ডাকাতি করে দেখাতে পারি। অন্য মেয়েদেরকে দেখলে আমার নিম্ন ভাগে আগুন জ্বেলে যায়, কিন্তু তোমাকে দেখে প্রথমবার আমার বুকে আগুন লেগেছে। এসব শুনে সারা টাইগারকে বলে, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও জানো না? আসলে বাস্তব জীবনে সে একজন মাস্তান, প্রেমের ভাষা সে জানবে কি করে? পরের সিনে একটি কলেজ দেখা যায়, আর এখানেই সারা বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। আসলে তার বিয়ে ভেঙে যাওয়ার কারণে সে আবারও কলেজে এসেছে। যৌতুকের টাকা চুরি হয়ে যাওয়ার কারণে তার বিয়েটি ভেঙে গিয়েছিল। এখানে আমরা জানতে পারি যে এই যৌতুকের টাকা চুরি করিয়েছিল নাগেশ্বর রাও। তার বন্ধুরা এই কথাটি সারাকে বলতে নিষেধ করে, কিন্তু সে তখন সারার কাছে যায় আর তাকে গিয়ে বলে দেয় যে বিয়ের সেই টাকাটা সেই চুরি করেছিল। শুনতেই সারা তাকে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে দেয়, কারণ বিয়েতে শুধুমাত্র যে তার নাম খারাপ হয়েছে সেটা নয়, বরং তার বাবাও মারাত্মক রকমের অপমান হয়েছে। টাইগার তখন সারাকে জড়িয়ে ধরে বলে যে ছেলেটি যদি যৌতুকের টাকা বাদে তোমাকে বিয়ে করতে চাইতো তাহলে আমি ওই টাকার ডাবল করে তাকে ফেরত দিতাম। আমি যদি চাইতাম তাহলে তোমার থেকে এই কথা লুকাতে পারতাম, কিন্তু আমি মিথ্যা ভালোবাসা চাই না। যৌতুক নেওয়া বর ভালো নাকি চুরির টাকা ফেরত দেওয়া চোর ভালো? এটা শুনে সারা নিজেও কনফিউজ হয়ে যায়, আসলেই তো কে ভালো। এরপরে সিনে দেখা যায় কাশির 10 লাখ টাকার সোনা সারার বাবা মাত্র 3 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। তাই বাকি টাকা ক্ষতিপূরণের জন্য কাশি তখন সারাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সেখানে এন্ট্রি হয় টাইগারের। টাইগার তখন কাশিকে বলতে থাকে, তুই টাকা পাবি সারার বাবার কাছ থেকে, তাই সারার বাবার যত সম্পত্তি আছে তা নিয়ে যা, তবে সারা শুধুমাত্র আমার প্রপার্টি, তাই ওর হাত ছেড়ে দে। পাশে থেকে কাশির চামচা বলতে থাকে, বাচ্চা মনে করে ইয়ালা মুন্ডা ভাই তোকে ছেড়ে দিচ্ছে, তার মানে এই না যে তুই যার সাথে ইচ্ছা সেটা করবি। একটা সামান্য মেয়ের জন্য নিজের জীবন কেন হারাবে? ভাই যদি চায় তাহলে তোকে এখানেই যে কোনো সময়ে রাস্তায় পুঁতে দিবে। এখন তুই বুঝে নে যে তোর স্টেট ফোরাম লাগবে নাকি সারা লাগবে। তখন টাইগার বলতে থাকে, সারা আমার সম্পত্তি আর স্টেট ফোরামও আমার সম্পত্তি, গিয়ে তোর ভাইকে বলে দে যে আমার সম্পত্তিতে যেন হাত না বাড়ায়। এটা শুনতেই কাশির লোকজন চাকু বের করে টাইগারকে মারার জন্য, আর এবার দেখা যায় টাইগার সহ তার লোকজন সরাসরি মেশিন বার করে তাদের কপালে তাক করে। এটা দেখে তাদের পিলে চমকে যায়। টাইগার জানায়, এখন থেকে স্টেট ফোরামে শুধুমাত্র আমারই কথা চলবে, আর স্টেট ফোরাম শুধু আমাকেই চাঁদা দেবে। স্টেট ফোরাম নাগেশ্বর রাওয়ের পরিচয় নয়, বরং নাগেশ্বর রাও হচ্ছে স্টেট ফোরামের পরিচয়। এমন কড়া ডায়লগ শুনে ভয় পেয়ে পোলাপান সেখান থেকে পালিয়ে যায়। টাইগারের এমন বীরত্ব দেখে এইবার সারার মনেও তার প্রতি ভালোবাসা জন্মাতে শুরু করে, আর এভাবেই তাদের প্রেমের কাহিনীও শুরু হয়ে যায়। তবে এরই মধ্যে মাদ্রাজ পোর্টে চুরি করার সময়ও চলে আসে, তাই টাইগারের লোক গিয়ে বসন্ত রাওয়ের একজনকে তুলে নিয়ে আসে, আর তাকে টর্চার করে এই কথা বের করে নেয় যে সোনা আসলে কোথায় রয়েছে। এদিকে সারার বাবা সেদিন টাইগারের কথাগুলো শুনেছিল, সেদিনই সে বুঝতে পেরেছিল যে মেয়েকে সুখে রাখতে হলে একটা ভালো ছেলে দেখে তাকে দ্রুত বিয়ে দিতে হবে, তাই তার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে। সারা তখন টাইগারের কাছে এসে তাকে বলতে থাকে আগামীকাল তার বিয়ে ঠিক করা হয়েছে, কিন্তু সে টাইগারকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে আজকে রাতেই তারা এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু এদিকে অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল যে আজকে রাতেই মাদ্রাজ পোর্টে চুরি করতে হবে। এই কথা শুনে সারা তাকে নিষেধ করে, কিন্তু টাইগার জানায় সে চুরিও আজকেই করবে আর আজকেই সারাকে নিয়ে পালাবে। যাওয়ার সময় সে সারাকে বলে, তুমি চিন্তা করো না, আমি সময় মতো পৌঁছে যাব। এরপরে তারা দলবল নিয়ে চলে আসে মাদ্রাজ পোর্টে। ডাকাতি শেষে সেখান থেকে তারা সোনা নিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই টাইগার বুঝতে পারে যে তাদের দুজন লোক মিসিং রয়েছে। আসলে বসন্ত রাও টাইগারের দুই বন্ধুকে ধরে ফেলেছে। টাইগার বলে, এতক্ষণে ভেবেছিলাম চুরি করে এখান থেকে পালিয়ে যাব, কিন্তু এখন দেখছি এখানে রক্তগঙ্গা বয়ে যেতে হবে। এদিকে বসন্ত রাও তো আর ছেড়ে দেওয়ার কোনো লোক নয়, কারণ তার এতগুলো সোনা টাইগার নিয়ে চলে যাচ্ছে, সে তো আর বসে থাকবে না। যার কারণে তার দলবল টাইগারের উপরে ঝাঁপিয়ে পড়ে। টাইগার আর বসন্ত রাওয়ের মধ্যে শুরু হয় তুমুল রকমের যুদ্ধ। টাইগার তখন তাদেরকে মারতে মারতে এক পর্যায়ে পকেট থেকে মেশিন বার করে আর কুকুরের মতো গুলি করে তাদেরকে শুইয়ে দিতে থাকে। অবশেষে সবাইকে মেরে তাদের সানডে মানডে ক্লোজ করে দেয়। এদিকে সারা স্টেশনে অপেক্ষা করছিল টাইগারের জন্য। কিছুক্ষণ পরেই টাইগার সেখানে চলে আসে, আর তাকে দেখেই সারার মুখে হাসিও ফুটে ওঠে। কিন্তু টাইগার বসন্ত রাওকে মেরে ফেলেছে এই খবর এমএলএর কানে পৌঁছে যায়, যার কারণে টাইগারকে ধরার জন্য পুরো এলাকায় পুলিশ ফোর্স মোতায়েন করে দেয়
স্বয়ং এমএলএ। সারাকে নিয়ে টাইগার এখান থেকে বেরিয়ে ঠিক যাবে, তখনই কাশি পুলিশ নিয়ে এসে টাইগারকে ধরিয়ে দেয়। এদিকে সারাকে নেওয়ার জন্য তার বাবা মাও স্টেশনে পৌঁছে যায়। একদিকে পুলিশ টাইগারকে হ্যান্ডকাপ পরিয়ে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে সারাকে নেওয়ার জন্য তার বাবা এসে দাঁড়িয়ে রয়েছে। কাশি তখন বলতে থাকে, এবার তুই জেলে যাবি আর আমি তোর স্টেট ফোরামে তোর সারাকে নিয়ে ফুর্তি করব। এই কথা শুনে সারা এবার টাইগারের দিকে মায়াবী চোখে তাকিয়ে বলতে থাকে, তুমি বারবারই আমাকে দুইটা অপশন দিয়েছো, এখন তুমি বলো আমি কোনটা বেছে নেব। বাবার সাথে গেলে সে পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দেবে, আর কাশির সাথে গেলে সে ইচ্ছে মতো আমাকে ব্যবহার করবে। এই বলে সে কাঁদতে কাঁদতে চলন্ত ট্রেনের সামনে চলে যায়, আর ট্রেনের ভয়াবহ ধাক্কায় সেখানেই সারার মৃত্যু হয়। নিজের চোখের সামনে ভালোবাসার এমন মৃত্যু দেখে টাইগার একদম জমে পাথর হয়ে যায়। এরপর কোর্ট থেকে তাকে যাবজ্জীবন সাজা শোনানো হয়। এখানেই স্টেট ফোরাম নাগেশ্বর রাওয়ের কাহিনী শেষ। আরে দাঁড়াও, মুভির কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। মাদ্রাজ জেল থেকে শুরু হয় টাইগার নাগেশ্বর রাওয়ের আরেক গল্প। সকাল সকাল জেলার খাওয়া দাওয়া ছেড়ে জেলের পাঁচিলের কাছে হন্তদন্ত হয়ে এসে দাঁড়ায়, আর কিছু একটা দেখে সে থ হয়ে দাঁড়িয়ে যায়। গত রাতে সে টাইগারকে খাবার দিতে গিয়েছিল, কিন্তু টাইগার বলেছিল বাঘ খাঁচাতে থাকলেও মাংসই খায়, ঘাস পাতা নয়। জেলার তখন বলে, আমার জেলে আমি তোকে ঘাস পাতাই খাইয়ে ছাড়বো। তখন টাইগার তাকে বলেছিল, এর পরের বার সকালবেলা উঠে আমি খাবার খাবো, সেটা আমার নিজের ইচ্ছে মতো। জেলার এটা শুনে হাসি ঠাট্টা করে টাইগারকে চ্যালেঞ্জ করেছিল, যদি ক্ষমতা থাকে তবে জেল থেকে পালিয়ে দেখা। টাইগার তখন চুপ করে বসেছিল, কিন্তু মনে মনে সে ঠিকই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছিল, যার কারণে সকাল হতে না হতেই সে জেল ভেঙে পালিয়ে গেছে। কিন্তু টাইগার যেটা করেছে সেটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। 15 ফিটেরও উঁচু দেয়াল এক লাফে সে পেরিয়ে গিয়েছে, যেটা কোনো বাঘের দ্বারাই সম্ভব। তাই জেলার তার নাম দিয়েছে টাইগার। এখানে জেলারের এই রিয়াকশনটা ছিল দেখার মতো। এরপর টাইগার সোজা কাশির গোডাউনে চলে যায়, আর সেখানে গিয়ে একটি কুড়াল তুলে নিয়ে একসাথে 24 জনের মাথা কেটে নামিয়ে দিতে শুরু করে। আর এই রাগ যে তার প্রেমিকার হত্যার প্রতিশোধ, তা তো তোমরা বুঝতেই পারছো। এসব গল্প শুনে রাজপুত তাড়াহুড়ো করে প্রাইম মিনিস্টারের সিকিউরিটির জন্য আরো বেশি সেনা মোতায়েন করে। কিন্তু পিএম এর সিকিউরিটির সাথে টাইগারের কি সম্পর্ক রয়েছে? তখন আমরা জানতে পারি যে এই টাইগার পিএম কে কিছুদিন আগে চিঠিতে লিখে একটা চ্যালেঞ্জ করেছে, সে পিএম এর ঘরে ডাকাতি করতে চলেছে। রাজপুত তার সর্বোচ্চ চেষ্টা এবং হাজার হাজার সেনা মোতায়েন করেও পিএম এর ঘরের চুরি আটকাতে পারে না। টাইগার ঠিকই পিএম এর ঘরে গিয়ে চুরি করে বসে। পরবর্তীতে ইনভেস্টিগেশনে শেষে আমরা এটা জানতে পারি যে বিশ্বনাথ শাস্ত্রীর ড্রাইভার সেজে সে পিএম এর ঘরে এই চিঠিটা রেখে গিয়েছিল। এরপর রাজপুত নিজে টাইগারের সম্পর্কে তদন্ত করার জন্য স্টেট ফোরামে চলে যায়। স্টেট ফোরামে যেতেই গুরুজির সাথে তার দেখা হয়। এরপর নিজের পরিচয় ঢাকতে সে গুরুজিকে বলতে থাকে পাশের গ্রামে যেতে ভুল করে সে স্টেট ফোরামে চলে এসেছে, আর তার ব্যাগটি এখান থেকে চুরি হয়ে গিয়েছে। সে বিজলি প্রসাদের কাছে প্রশ্ন করে যে সব জায়গাতেই টাইগার নাগেশ্বর রাওয়ের পোস্টার চলছে, ওকে ধরে দিতে পারলে সরকার অনেক টাকা পুরস্কার দেবে। এই টাইগার নাগেশ্বর রাও আসলে কে? সে কি অনেক বড় রাক্ষস যে তাকে ধরার জন্য পুলিশ পুরস্কার ঘোষণা করেছে? গুরুজি তখন তাকে বলতে থাকে জেল থেকে বেরিয়ে টাইগার 24 জনের মাথা কাটলেও টাইগার আসলে পুলিশের চোখে ভিলেন হতে পারে, তবে পুরো স্টেট ফোরামের কাছে সে আসল হিরো। তখন সে টাইগারের গল্প বলতে শুরু করে। 18 বছর বয়সে টাইগার পুলিশের জিপে করে কোথাও যাচ্ছিল। তখন পুলিশের জিপের মধ্যে একটা ছেলের সাথে তার আলাপ হয়, যে কিনা জেনে শুনে মিথ্যা মামলায় নিজেকে অ্যারেস্ট করিয়েছে, কারণ সে জেলে গেলে সেখান থেকে পড়ালেখা করতে পারবে। স্টেট ফোরাম থেকে যদি কোনো স্কুলে ভর্তি হতে যায় তাহলে কোনো স্কুল তাদেরকে ভর্তি নেয় না, কিন্তু জেল থেকে সে যে কোনো স্কুলে ভর্তি হতে পারবে। এখানে আমরা এটাও জানতে পারি যে স্টেট ফোরামের সবাই যেহেতু অন্যায়ের সাথে জড়িত, তাই স্টেট ফোরামের কাউকেই কোনো স্কুল কলেজে ভর্তি নেওয়া হয় না, এমনকি তাদেরকে কোনো চাকরিতেও নেওয়া হয় না। থানায় পৌঁছানোর পরে পুলিশ তাকে মিথ্যা মামলার জন্য টর্চার করতে থাকে। তখন সে মার সহ্য করতে না পেরে সত্যি কথা বলে দেয়, যেটা কোনো এক ঊর্ধ্বতন কর্মকর্তার কানে পৌঁছে যাওয়াতে ইন্সপেক্টরের উপরে অ্যাকশন নেওয়া হয়, কারণ ইন্সপেক্টর নিজেই ছেলেটিকে সাজিয়ে এনেছিল অপরাধী হিসেবে। তবে সেই ইন্সপেক্টর ওই বড় অফিসারকে ঘুষ দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়, কিন্তু তার পুরো রাগটি গিয়ে সে ছেলেটির উপরে ঝাড়ে আর তাকে বেশ টর্চার করতে থাকে। আর টর্চার সহ্য করতে না পেরে ছেলেটি এক পর্যায়ে তার জ্ঞান হারিয়ে ফেলে।
এরপর সেই ইন্সপেক্টর ছেলেটিকে তার বাড়িতে অজ্ঞান অবস্থায় ফেলে দিয়ে যায়। এমনকি এই স্টেট ফোরামের কেউ যদি এই কথা ওপরের কোনো বড় অফিসারকে বলতে যায় তবে মিথ্যা মামলায় জেলে ভরে দেওয়ারও ভয় দেখিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পরে সেখানে টাইগার নাগেশ্বর রাও এসে হাজির হয়। বাচ্চা ছেলেটির এমন অবস্থা দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে পুলিশগুলোর উপরে খুব খারাপ ভাবে টর্চার করা শুরু করে দেয়। মারতে মারতে পুলিশগুলোর অবস্থা এমন করে দেয় যে তারা এখান থেকে পালাতে পারলেই বাঁচে। টাইগার তখন পুলিশগুলোকে এখান থেকে পালাতেও দেয় না, বরং তাদের তাড়া করে করে মারতে থাকে। মারতে মারতে সেই ইন্সপেক্টরের যে অবস্থা করে সে সারা জীবনেও সেটা ভুলবে না। তবে পুলিশগুলো তাদের জিপ নিয়ে কোনো রকমে যান নিয়ে পালায়। এরপর টাইগার বাচ্চাগুলোকে নিয়ে তাদের স্কুলে পৌঁছায়। সেখানে গিয়ে টিচারকে ভর্তির ব্যাপারে বললে মাস্টারমশাই প্রথমেই তাদের ভর্তি নিতে অস্বীকার জানায়, কারণ এদেরকে যদি স্কুলে ভর্তি করানো হয় তাহলে অন্য বাচ্চার গার্জিয়ানরা তাদের উপরে আঙুল উঠাবে, কারণ হচ্ছে চোরদেরকে তারা স্কুলে ভর্তি করিয়েছে। তখন টাইগার বলে তাদেরকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ তো দেওয়া দরকার। মাস্টারমশাইয়ের পায়ে ধরে রিকোয়েস্ট করলে অবশেষে বাচ্চাদেরকে সে ভর্তি করে নেয়। এরপরে সে চুরি ডাকাতি করে কয়েকজন ছেলে মেয়ে লেখাপড়ার খরচ জোগাতে থাকে। কিন্তু বাচ্চাদের লেখাপড়া শেখালে হবে না, তাদেরকে চাকরিও দিতে হবে, কারণ স্টেট ফোরামের নাম শুনলে তাদেরকে কোথাও চাকরিও দেওয়া হয় না, বরং তাদেরকে ইন্টারভিউ ডেকে নিয়ে যেয়ে বলা হয় তোমরা তো চুরি করতে পারো, এই কলমটা চুরি করে দেখাও তো। এভাবেই তাদেরকে অপমান করা হয়। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরাই একটা ফ্যাক্টরি খুলবে, তাহলে তাদের অন্য কোথাও চাকরির জন্য দৌড়াতে হবে না। কিন্তু ফ্যাক্টরি খোলার জন্য তাদের প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন, তাই টাইগার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে চুরি ডাকাতি করত, আর সেই টাকা নিয়ে সেই স্টেট ফোরামে তাদের ফ্যাক্টরি খোলার জন্য জমা করত। বাচ্চাদের ভবিষ্যতের জন্য টাইগার মাদ্রাজ পুল থেকে 300 কেজি সোনা চুরি করেছিল, আর তখনই তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, যার জন্য নিজের ভালোবাসাকেও সে হারিয়ে ফেলেছিল। জেলে থাকা অবস্থায় এমএলএ পুলিশের মাধ্যমে টাইগারের উপরে ব্যাপক অত্যাচার করেছিল, কিন্তু টাইগার এর প্রতিশোধে কিছুই বলেনি, কারণ সে শুধু চেয়েছিল বাচ্চারা লেখাপড়া শিখে একটা ফ্যাক্টরিতে চাকরি করুক। কিন্তু এরপরে এমএলএ এর ভাই কাশি স্টেট ফোরাম থেকে সেই ছেলেগুলোকে তুলে নিয়ে যায়, আর তাদের উপরে অত্যাচার করলেও তারা কোনোভাবেই মুখ খুলে না যে টাইগার বর্তমানে কোথায় রয়েছে। তাই কাশি সেই ছেলেদের বোনকে ধরে নিয়ে যায় এবং তাদের সামনেই তার বোনকে উলঙ্গ করে অত্যাচার করতে থাকে। এতে ছেলেগুলো তার মুখ না খুললেও এবার তাদের সামনেই তার বোনকে রেপ করতে যায় কাশি। এই কাহিনী দেখে সেই ছেলেগুলো আর সহ্য করতে পারে না, যার কারণে তারা মুখ খুলতেই চাচ্ছিল। তখনই সেই মেয়েটি নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে। এরপরে সেই ছেলেগুলো আর তাদের মুখ খোলে না, তবে অধিক মাত্রায় নেশাদ্রব্য তাদের শরীরে ইনজেক্ট করে তাদের কাছ থেকে এই কথাটা বের করে নেয় যে টাইগার এবং তার চুরি করা সোনাগুলো কোথায় রয়েছে। এই খবর টাইগার জেল থেকেই শুনতে পায়, আর তার গায়ের রক্ত মাথায় উঠে যায়, যার কারণে সে জেল ভেঙে সে পালিয়ে এসেছিল। এবং জেল থেকে বেরিয়ে টাইগার প্রথমে কাশির গোডাউনে গিয়েছিল, আর সেখানেই গিয়ে কাশি সহ ইয়ালা মুন্ডাকে সেখানেই দেখতে পায়। টাইগার তখন তাদের উপর আক্রমণ করে বসে, আর একটা কুড়াল দিয়ে একের পর এক কোপাতে থাকে। সবগুলোকে মেরে সে কাশির কাছে চলে যায়। তখন ইয়ালা মুন্ডা এটা বলে যে কাশিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু টাইগারের মাথা এতটাই গরম ছিল যে সে আর কাউকেই ছাড়বে না। সেখানে ফাইটিং সিনটা ছিল অসাধারণ এবং দেখার মতো, যেটা দেখলে যে কারোরই গায়ের পশম সোজা হয়ে যাবে। এখানে টাইগার হাতে কুড়াল নিয়ে একটা ডায়লগ দেয়, গরু ছাগলের দল যত বেশি ভারী হোক না কেন, বাঘকে শিকার করতে গেলে তারা বাঘেরই শিকারে পরিণত হয়ে যায়। ডায়লগটা দিয়েই এবার সে একের পর এক কুড়াল দিয়ে কোপাতে থাকে, আর এভাবেই এক একজনের হাত থেকে পা এবং মাথা আলাদা করে দিতে থাকে। আর এখানেই সে মোট 24 জনের মাথা কেটে আলাদা করে দিয়েছিল। সে এমএলএ ইয়ালা মুন্ডাকেও ছেড়ে দেয় না, তার বুকের মধ্যে এক কোপে কুড়াল বসিয়ে দেয়। কিন্তু এমএলএ এই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিল। তারপর সেই ফ্যাক্টরি থেকে টাইগার দূরে সরে যায়, আর তার বাবার এক বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে। আর সেখানেই তার বাবার বন্ধুর মেয়ে অর্থাৎ সিনেমার দ্বিতীয় হিরোইন মানির সাথে তার দেখা হয়ে যায়, যে কিনা মনে মনে আগে থেকেই টাইগারকে পছন্দ করত। এটা টাইগার জানলেও তার এই অনিশ্চিত জীবনের সাথে মেয়েটির জীবন কোনোভাবেই সে জড়াতে চাচ্ছিল না। মানি তখন টাইগারকে অনেকবার সিগন্যালও দেয়, কিন্তু টাইগার এই সিগন্যালে আর সাড়া দেয় না। এদিকে এমএলএ ইয়ালা মুন্ডা চলে এসেছে স্টেট ফোরামে, আর সেখানে এসে নিরীহ লোকের ওপরে অত্যাচার শুরু করে তার সোনাগুলো ফেরত নেওয়ার জন্য। অবশেষে গ্রামবাসীকে বাঁচাতে আবারও টাইগার সামনে আসতে বাধ্য হয়। টাইগারকে দেখে ইয়ালা মুন্ডা বলে, আমি জানতাম কান টানলে মাথা ঠিকই আসবে। টাইগার বলতে থাকে, হাফ মার্ডার করে ছেড়ে দেওয়ার মতো
মতো ভুল আমিও আর করব না। চারিদিক তাকিয়ে দেখ, হাজারটা বন্দুক তোর দিকে তাক করা রয়েছে। আজকে এখান থেকে তোকে মেরে তারপরে বাড়ি ফিরবো। তখন আমরা দেখতে পাই যে এখানে এক একটা বাচ্চা ছেলের হাতেও বোমা রয়েছে। টাইগার এবার বলে, আগের বার তোকে ছেড়ে দিয়েছি, এবার তোকে আর ছাড়বো না, এক কোপে তোর ধর থেকে মাথা নামিয়ে দেব। এই কথা শুনে ইয়ালামুন্ডা ভয় পেয়ে পুলিশদেরকে গুলি চালাতে বলে। তবে তখনই বাচ্চারা সেখানে বোমা ফেলতে শুরু করে। বোমার ধোঁয়া সরে যেতে আমরা দেখতে পাই যে পুলিশ সহ এখানে এমএলএর গায়ে তারা গান পাউডার ছিটিয়ে দিয়েছে, যার ফলে এখানে যদি কেউ একটাও গুলি চালায় তবে সকলেই রোস্ট হয়ে যাবে। তাই তারা ভয়ে অবশেষে ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এমএলএর চামচা তখন বলে, একে মারার জন্য ভাড়া করা গুন্ডা নয়, জানে দুশ্মন দরকার। অর্থাৎ সেই ইন্সপেক্টর যিশুর কথা বলে। এখান থেকে মুভির সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। টাইগার যখন তার ভাইকে কোর্টে জামিন করাতে গিয়েছিল, সেখানে সে আইটেমের সাথে বেয়াদবি আসলে টাইগার নয় বরং ইন্সপেক্টর যিশুই করেছিল। আর এই কাহিনীটা আমাদেরকে প্রথমে উল্টাভাবে দেখানো হয়েছিল। আর এই বেয়াদবির প্রতিবাদ করতে গিয়েই যিশুর সাথে টাইগারের মারপিট হয়। আর সেখানে ইন্সপেক্টরের একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে সে টাইগারকে জানে দুশ্মন মনে করতে শুরু করে। আর যিশু এমনই একটা সুযোগ চাচ্ছিল যে টাইগারকে হত্যা করে বদলা নিতে পারে। এদিকে মানিকে একটা বুড়ো লোক দেখতে এসেছে বিয়ে করার জন্য, আর মানিও রাগ করে তাকে বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছে। কিন্তু মানির বাবা এই বিষয়টি মেনে নিতে পারছে না, কারণ তার বাবা বুঝতে পেরেছে যে মানি নিজের ইচ্ছার বিরুদ্ধে এই লোকের সাথে বিয়ে করতে যাচ্ছে। তখন টাইগার যায় তাকে বোঝানোর জন্য, আর মানির কথা শুনে এটা বুঝতে পারে যে টাইগারের ওপরে অভিমান করেই বুড়ো লোকটার সাথে বিয়ের জন্য সে রাজি হয়েছে। টাইগার তখন নিজের মনের কথা তাকে বলে দেয়। সে জানিয়ে দেয় যে তার এই অনিশ্চিত জীবনের সাথে তার জীবন জড়াতে চায় না। মানি তখন বলে যে আমি জানি তুমি 24 জনের মার্ডার করেছো, এমনকি তোমার নামে হাজার হাজার কেস রয়েছে পুলিশ স্টেশনে, যে কোনো সময়ে পুলিশ তোমাকে এনকাউন্টার করে মেরে ফেলতে পারে। এমনকি পুলিশ তোমাকে না মারলেও তোমার অনেক শত্রু রয়েছে, সন্ত্রাসীদের গুলিতেও তুমি মারা যেতে পারো। তবুও আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমার সাথে একদিনও বেঁচে থাকো তাতেই আমি সন্তুষ্ট। টাইগার তখন মানিকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এবং ধুমধামের সাথে তাদের দুজনেরই বিয়ে হয়ে যায়। আর অন্যদিকে সেই ইন্সপেক্টর একজন লোককে হত্যা করে সেই হত্যার দায় টাইগারের উপরে চাপিয়ে দেয়। এরপর কোর্ট থেকে টাইগারের উপরে শুট অ্যাট সাইড অর্ডার পাস করে নেয়। কিছুদিনের মধ্যেই মানি প্রেগনেন্ট হয়ে যায়। মানি এখন স্টেট ফোরামে থাকে, আর টাইগার মাঝে মাঝে এসে তাদের খোঁজ খবর নিয়ে যায়। কিছুদিন পরে যিশু আসে স্টেট ফোরামে, আর মানি সহ পুরো গ্রামবাসীর উপরে অত্যাচার করতে থাকে। কিন্তু স্টেট ফোরামের কেউ ভয়ে পুলিশের উপরে কথা বলতে পারছিল না। তখনই এখানে একটা মহিলা আসে। এই মহিলার নাম হচ্ছে হেমলতা দেবী, যিনি একজন সোশ্যাল ওয়ার্কার। তিনি এখানে এসে যিশুর বিরুদ্ধে লোকদের সাহস বাড়ায়। আর স্টেট ফোরামের লোকেরা তখন পুলিশের বিরুদ্ধে কথা বলতে শুরু করলে পুলিশ সেখান থেকে পেছনে সরতে বাধ্য হয়। এরপর হেমলতা দেবী দেখা করে টাইগারের সাথে, আর তাকে সারেন্ডার করার জন্য বলতে থাকে। কিন্তু যতদিন পর্যন্ত ফ্যাক্টরির কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত সে সারেন্ডার করবে না, এটা তাকে সাফ জানিয়ে দেয়। এদিকে যিশু তখন স্টেট ফোরামে এসে টাইগারের খাস লোকদের একের পর এক টার্গেট করে আর মারতে শুরু করে। পুলিশরা এত টর্চার করছিল স্টেট ফোরামের ওপরে, কিন্তু দেশের সরকার তাদের দিকে নজরে দিচ্ছিল না। আর এই জন্যই টাইগার পিএম কে চিঠি লেখে আর তার বাড়িতে ডাকাতি করার চ্যালেঞ্জ করেছিল, কারণ সে পিএম এর নজর তার দিকে নিয়ে আসতে চাচ্ছিল, যেন তাকে খুঁজতে যে স্টেট ফোরামের উপরে পিএম এর নজর পড়ে। এদিকে টাইগারের একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। তখন টাইগার তার বাচ্চাকে দেখতে আসলে মানি তাকে সারেন্ডার করার জন্য বলে, কিন্তু টাইগার বলে ফ্যাক্টরির কাজ শেষ হয়ে গেলে আমি সারেন্ডার করব। এরপর যিশু দেশের সব এনকাউন্টার স্পেশালিস্টদেরকে নিয়ে স্টেট ফোরামে এসে হাজির হয়, আর সবাইকে এটা বলে ভয় দেখায় যে টাইগারকে যদি তারা ধরিয়ে না দেয় তাহলে এই স্টেট ফোরামের সবাইকে ধরে ধরে এনকাউন্টার করবে। আর মানিকে জানায় সে যদি টাইগারের খোঁজ ইন্সপেক্টরকে বলে দেয় তবে টাইগারকে এনকাউন্টার থেকে রক্ষা করবে। মানি তখন নিজের স্বামীর জীবন বাঁচানোর জন্য পুলিশদেরকে টাইগারের আসল লোকেশন বলে দেয়। আর এই খবর পাওয়ার পরে যিশু এনকাউন্টার স্পেশালিস্টদের পুরো টিম নিয়ে টাইগারের উপরে জঙ্গলের মধ্যে হামলা চালিয়ে বসে। এখানে জঙ্গলের মধ্যে পালানোর সময়ে পুলিশ চারিদিক থেকে গুলি করতে থাকে, আর একটা গুলি এসে টাইগারের বন্ধুর গায়ে লেগে যায়। এরপর আরো কয়েকটা গুলি এসে তার গায়ে লাগার পরে টাইগার তার দিকে তাকায়। তার চোখের সামনেই তার ছোটবেলার বন্ধুকে মারা যেতে দেখে টাইগার মানসিকভাবে বেশ ভেঙে পড়তে থাকে। সে তার বন্ধুর কাছে আসতেই তার উপরে গুলি চলতে শুরু করে। একটা গুলি এসে টাইগারের পিঠে বেঁধে যায়, কিন্তু এবার সে আর পা থামায় না। সে সামনে দৌড়াতেই থাকে, কারণ তাকে এখান থেকে
বেঁচে ফিরতেই হবে। কিন্তু তখনই পুলিশের আরো কয়েকটা গুলি এসে তার গায়ে লেগে যায়। প্রচন্ড রক্তক্ষরণের কারণে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই সে একটা ফাঁদ পাতে আর পুলিশের বোকামিতে গাড়িটি উল্টে একটি গাছের গুড়ির সাথে গিয়ে ধাক্কা খায়। পুলিশের গাড়িতে থাকা বোম ব্লাস্ট হয়ে সেখানে বেশ কয়েকজন এনকাউন্টার স্পেশালিস্ট মারা পড়ে এই বিস্ফোরণে। এদিকে টাইগারের কারণে পুরো স্টেট ফার্মের উপরে পুলিশরা এত নির্যাতন করার কারণে স্টেট ফার্মের লোকেরা এবার টাইগারের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। আর তখনই ঠিক গুরুজি এসে তাদেরকে বলতে থাকে, এই টাইগারই তোমাদের ছেলেদের লেখাপড়া শিখিয়েছে, এই টাইগারই তোমাদের ছেলেদের চাকরির ব্যবস্থা করেছে, আর এই টাইগারই তার পুরো নিজের জীবন বাজি রেখে ফেলেছে শুধুমাত্র তোমাদের ভবিষ্যতের জন্য। যার কারণে স্টেট ফার্মের লোকেরাও নিজের ভুল বুঝতে পারে। স্টেট ফার্মের লোকের সাথে সাথে এখানে রাজপুতও জানতে পারে যে টাইগার আসলে কোনো খারাপ লোক নয়, আর কোনো খারাপ উদ্দেশ্যে সে এই সকল কিছু করছে না। তাই সে সোজা চলে যায় প্রাইম মিনিস্টারের কাছে, আর এবার প্রাইম মিনিস্টারের কাছে টাইগারের প্রাণ ভিক্ষা আবেদন করে। প্রাইম মিনিস্টার তখন রাজপুতের মুখে এই সকল কথা শুনে টাইগারের প্রাণ ভিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা দেখতে পাই যে টাইগার সেখান থেকে কোনো রকমে পালিয়ে রাতের বেলা আশ্রয় নিয়েছে সেই রাতের পুরীর ঘরে। কিন্তু এই প্রস্টিটিউট মেয়েটি জানতো না যে সে যাকে আশ্রয় দিয়েছে তার নাম হচ্ছে টাইগার নাগেশ্বর রাও। টাইগার যেহেতু তার জীবন বাঁচিয়েছিল, এই জন্য তার জীবনের শেষ ইচ্ছা ছিল জীবনের শেষবার হলেও টাইগারকে দেখবে। কিন্তু টাইগারকে সে সেবা যত্ন করলেও এটা জানতো না যে সে আসলে টাইগারেরই সেবা করছে। এরপর মেয়েটি একটা গুন্ডার সাথে রাত কাটানোর সময়ে ভুলবশত এটা বলে ফেলে যে তার কাছে একটা লোক আশ্রিত রয়েছে। সেই লোকটি এবার বুঝে যায় যে এটা হচ্ছে টাইগার নাগেশ্বর রাও। সেই গুন্ডা মেয়েটিকে বোকা বানিয়ে টাইগারের লোকেশন জেনে নেয় আর এটা ইয়ালা মুন্ডাকে জানিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই সেই ইন্সপেক্টর অর্থাৎ জিচু সেদিন জঙ্গল থেকে ওই বিস্ফোরণে প্রাণে বেঁচে গিয়েছিল, আর ইয়ালা মুন্ডার সাথে মিলিয়ে এবার সে টাইগারকে তুলে নিয়ে এসেছে তারই বানানো ফ্যাক্টরির মধ্যে। সেখানে নিয়ে এসে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে টর্চার করা শুরু করে। এদিকে ওই প্রস্টিটিউট মেয়েটিও বুঝতে পারে যে সে আসলে যাকে ধরিয়ে দিয়েছে সেই লোকের নামই হচ্ছে টাইগার নাগেশ্বর রাও। এদিকে টাইগারের উপরে টর্চার করতে থাকে যিশু এবং এমএলএ, কিন্তু তারা এটা জানতো না যে টাইগার আহত হলেও তার শক্তি কমেনি। টাইগার তখন নিজের বাঁধন ছিঁড়ে ফেলে আর তাদের উপরে পাল্টা আক্রমণ শুরু করে দেয়। এরপর টাইগার ইন্সপেক্টর আর এমএলএ কে কঠিন রকমের ধোলাই দেওয়া শুরু করে। মারার এক পর্যায়ে টাইগার তার হাতের রিভলভার তুলে নেয় আর 60 গুলি করে প্রথমে যিশু এবং পরবর্তীতে এমএলএ ইয়ালা মুন্ডার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। স্টেট ফার্মের লোকজন যখন সেখানে পৌঁছায় তারা দেখতে পায় যে টাইগার সব গুন্ডাগুলোকে মেরে সেখানে বসে রয়েছে, তবে এইবার তাকে বেশ বেশি আহত এবং কাহিল দেখাচ্ছিল। লোকজন সেখানে পৌঁছে গেলে এবার ফাইনালি টাইগার পুরো ফ্যাক্টরির দায়িত্ব তাদের কাছে বুঝিয়ে দেয়। অবশেষে প্রচন্ড রক্তক্ষরণ এবং বারবার আহত হওয়ার কারণে টাইগার আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপরে তার বউ মানি যে তার কাছে বসে তার সন্তানকে নিয়ে, আর ঠিক এই মুহূর্তেই টাইগার নিজের বউয়ের কোলেই এবং সন্তানের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এখানেই টাইগার নাগেশ্বর রাওয়ের পুরো জীবনের ইতি ঘটে। টাইগার তার নিজের জীবন দিয়ে হলেও কথা রেখেছে।